ওদিকে রাঘব রাজকনকের কথা শুনে বুঝতে পেরে যায় যে আসলে রাজকুমারকে পেছন থেকে কেউ একজন ইন্ধন দিচ্ছে। রাজকনকের কথা শুনে তো মনে হলো যে রাজকুমারের সাথে নিশ্চয়ই কেউ আছে, কিন্তু কে সে যে কিনা রাজকুমারকে এভাবে বাঁচাতে চাইছে? আর তাছাড়া ওই জঙ্গলে রাজকুমারকে কেই বা চেনে? না না, ব্যাপারটা আমাকে ভালো করে বুঝতে হবে। আর তাছাড়া আমি রাজকুমারকে তো কিছুতেই এভাবে ছেড়ে দিতে পারি না। ওকে যে আমাকে হত্যা করতেই হবে, কারণ ওই তো এখন আমার একমাত্র পথের কাঁটা। আর আমার পথের কাঁটাকে সরাতে গেলে তো রাজকুমারকে চিরকালের মতো আমার জীবন থেকে সরে যেতে হবে। কি হলো কি মহারাজ, আপনি একা ফিরলেন যে? রাজগণক রাজগণক কোথায়? তাকে কি আপনি সাথে করে নিয়ে আসেননি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। রাজগণনা কক্ষে গিয়ে বুঝি রাজগণকের সাথে আপনার দেখা হয়েছে। আর যদি দেখাই হয় তাহলে নিশ্চয় কথাও হয়েছে। আর আমার মনে হয় আপনার সাথে যদি রাজগণকের কথা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি রাজকুমারের খবর নিয়ে আমার কাছে এসেছেন। কিন্তু মহারাজ, আপনি এভাবে মুখ গম্ভীর করে আছেন কেন? রাজকুমারের খবর পেয়েছেন, এটা তো খুশির কথা, তাই না? এখন এখন আমি কি করব? কি করে মহারানীকে আমি সব সত্যিটা খুলে বলবো? কি করে আমি বলবো যে রাজগণক রাজগণক আমাদের রাজকুমারের ব্যাপারে কোনো খবর দিতে চাননি দেখে উনি আমাদের এখান থেকে পালিয়ে গিয়েছে? আর তাছাড়া রানী তো মনে হচ্ছে অনেক আশা করে বসে আছে আমার রাজকুমারের খবর জানার জন্য। এখন যদি আমি তাকে রাজকুমারের খবর না দিতে পারি তাহলে যে সে বড্ড বড্ড কষ্ট পাবে। তখন তখন আমি তাকে সামলাবো কি করে? কি হলো কি মহারাজ, আপনি এভাবে চুপ করে আছেন যে? কোনো কথা বলছেন না কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই আমার ধৈর্য পরীক্ষা করছেন, তাই তো? মহারাজ, আপনি জানেন আমার সব কাজে ধৈর্য আছে অনেক, কিন্তু আমি যে এখন আর কোনো ধৈর্য ধরতে পারছি না। কারণ এখানে যে আমার সন্তানের ব্যাপার, আমি এতটা দিন পর আমার সন্তানের খবর জানতে পারবো। আর এই ধৈর্য যে আমি নিজের মধ্যে আটকে রাখতে পারছি না মহারাজ। তাই বলছি, আপনি আপনি আর অপেক্ষা না করে আমাকে বলুন না, আমার কুমার কোথায় আছে, ও বেঁচে আছে কিনা, আরো কবেই বা আমাদের মাঝে ফিরে আসবে? এখন কি করব আমি? কি করে সবকিছু বলবো আমি? রানীর মনে কষ্ট দিতে পারবো না, কিছুতেই না। এ কথা বলে রাজা কোনো কথা না বলে সেই কক্ষ থেকে বেরিয়ে যায়। এ কি, এটা কি হলো? মহারাজ এভাবে কোনো কথা না বলে এই কক্ষ থেকে বেরিয়ে গেল কেন? ওনার মুখখানা দেখে মনে হলো উনি বড্ড চিন্তায় আছেন। কিন্তু কি কি চিন্তা করছেন উনি? তার মানে কি রাজগণক কোনো খারাপ সংবাদ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই হয়তো হবে। আর তাই তো মহারাজ আমাকে সেই খারাপ সংবাদ দিতে পারেনি, এজন্য সে এভাবে মুখ লুকিয়ে চলে গেছেন। কিন্তু আমাকে আমাকে যে সবকিছু জানতেই হবে, আর মহারাজের কাছ থেকে সবকিছু শুনতে হবে। মহারাজ, মহারাজ, যাবেন না, যাবেন না আপনি, এভাবে চলে যাবেন না। আমার কথাটা শুনুন, আমাকে সবকিছু বলে যান। এ কথা বলে রানী ও রাজার পিছু পিছু রওনা দেয়। ওদিকে মোড়ল মশাই সকাল থেকেই মোড়ল গিন্নিকে কোথাও খুঁজে পায় না, আর তাই সে চিন্তায় চিন্তায় বড্ড অস্থির হয়ে পড়ে। সকাল থেকে গিন্নিটাকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় যে গেল আমার গিন্নিটা, কিছুই তো বুঝতে পারছি না। রোজ ঘুম থেকে উঠে ওকে দেখতে পাই, সে আমার পাশে ঘুমিয়ে আসে। কখনো কোনো দিনও আমার আগে ঘুম থেকে সে ওঠে না। অথচ আজ আমি ঘুম থেকে উঠে তাকে বিছানায় পেলাম না। ভাবলাম যে আজ হয়তো কোনো দরকারে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, আর সে তার কাজ সম্পূর্ণ করে ঠিক আবার চলে আসবে। আর তাই তো আমি কাজেও বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন এখন বাড়িতে ফিরে এসে তো তাকে দেখতে পাচ্ছি না। তাহলে কোথায় গেল সে? আর এত বেলা অবধি তার এভাবে বাইরে গিয়ে কোথাও থাকার কথা না। এখন আমার বড্ড চিন্তা হচ্ছে। আচ্ছা, আমার গিন্নি আবার বড় কোনো বিপদ আপদ হলো না তো? না না, এইসব আমি কি ভাবছি? আমার গিন্নি তো বাড়ি থেকে কোথাও যায় না, তাহলে ওর বিপদ আপদ হবে কেন? আর তাছাড়া এমনও তো হতে পারে ও হয়তোবা অন্য কোথাও আছে, যেটা আমি জানি না।
হয়তোবা আমাদের মেয়ে ঠিক জানে। আমি এক কাজ করি, আমি বরং রূপার কাছে গিয়ে জিজ্ঞাসা করি। হয়তোবা আমি ঘুমাচ্ছিলাম দেখে আমার গিন্নি রূপার কাছে সবকিছু বলে তারপর বাইরে গিয়েছে। আর তাছাড়া এখন তো রূপা মনে হয় ঘরেই আছে। আমি যাই, ওর ঘরে গিয়ে ওকে সবটা জিজ্ঞাসা করলেই আমি বুঝতে পারবো যে আমার গিন্নি কোথায় আছে। এ কথা বলে মোড়ল মশাই তার মেয়ে রূপার কক্ষে যায়। এটা কি করলে তুমি দিদি? মোড়ল মশাইয়ের বউকে এভাবে পাথর বানিয়ে দিলে, এটা কি ঠিক হলো তোমার? ঠিক হয়েছে, অবশ্যই ঠিক হয়েছে। ওর যেটা পাওনা ছিল সেটাই হয়েছে। আর তাছাড়া সব থেকে বড় কথা, ও আমার সাথে বেইমানি করতে যাচ্ছিল। আর আমার সাথে আজ পর্যন্ত কেউ কখনো বেইমানি করে পার পায়নি, আর এই মোড়ল কিন্নিও পেল না। আর তাই তো ওকে আমি শাস্তি দিয়েছি। এবারও ঠিকই বুঝবে এই তন্ত্রবুড়ির সাথে বেইমানি করলে ঠিক কি হয়। কিন্তু দিদি, তাই বলে তুমি ওকে এভাবে পাথরে পরিণত করে ফেলবে? এখন তো মোড়ল মশাই উনার বউকে সারা দুনিয়া শুদ্ধ খুঁজে বেড়াবে। আর যদি কোনোভাবে উনি জানতে পারে যে তুমি ওনার স্ত্রীকে এভাবে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছ, তাহলে তো বিপদ হয়ে যাবে। তোমার আর রক্ষে থাকবে না গো দিদি, রক্ষে থাকবে না। আহ কানি, তুই শুধু শুধু এত ভয় কেন পাচ্ছিস? আমার তো এখন মনে হচ্ছে তুই তোর দিদিকে চিনতে ভুল করেছিস। তুই কি জানিস না তোর দিদি তন্ত্র সিদ্ধ, আর তার কোনো ক্ষতি করা কারো সাহস নেই। আর তাছাড়া আমি যখন যেটা ইচ্ছা সেটাই করতে পারি। আর ওই মোড়ল মশাই তো আমার কাছে কোন ছাড়। ও যদি আমার দিকে আঙ্গুল তোলে, আমি মুহূর্তের মধ্যে ওর ওই আঙ্গুল ভেঙে ঘুরিয়ে দিতে পারি। আর তাছাড়া শুধু সেটাই নয়, ওই মোড়ল কোনোদিনও জানতেই পারবে না যে ওর বউকে আমি এভাবে পাথরের মূর্তিতে পরিণত করেছি। আর তাই শুধু শুধু ওই মোড়লকে নিয়ে আমি এত কিছু ভাবছি না। আমি এখন শুধুমাত্র ভাবছি ওই সাত গড়া মোহরকে নিয়ে। কি করে ওই সাত গড়া মোহরের মালিক হতে হয়, সেটাই এখন আমার একমাত্র লক্ষ্য। হ্যাঁ দিদি, এটা তুমি ঠিকই বলেছ। ওই সাত গড়া মোড়ের মালিক তুমি যদি একবার হয়ে যেতে পারো, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু তুমি এখনো কেন অপেক্ষা করছো, সেটাই আমি বুঝতে পারছি না। আর তুমি কেন এখনো ওই সাত গড়া মোহর উদ্ধারের জন্য বেরিয়ে পড়ছো না? আর তাছাড়া তুমি তো জানো যে ওই সাত গড়া মোহর কোথায় আছে। হ্যাঁ, জানি তো। আর শুধুমাত্র আমি জানি, আর কেউ জানে না। আর তাই তো এত তাড়াহুড়ার কিচ্ছুটি নেই। এই মোড়লের বউকে তো কেবল আমি শাস্তি দিয়েছি, আর এখন আমি ঠিক ওই মোহরের কাছে পৌঁছে যাব। আর ওই সাত গড়া মোহর মুহূর্তের মধ্যে আমি আমার করে নেব। আমি হব একমাত্র ওই সাত গড়া মোহরের মালকিন। কি এই জাদু শক্তি তো কিছুতেই আমার সামনে থেকে সরছে না। আর যদি জাদু শক্তিটি এভাবে আমার পথ আটকে দাঁড়িয়ে থাকে, তাহলে আমি কি করে আমার অভাগীর কাছে যাব? অভাগীর জন্য যে আমার মন কেমন করছে। না না, আমাকে চেষ্টা করতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়া। এই জাদু শক্তিটাকে উপেক্ষা করে আমার সামনের দিকে এগিয়ে যেতেই হবে। এ কথা বলে রাজকুমার পাখিটি সামনের দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু রাজকুমার পাখিটি যতই সামনের দিকে এগিয়ে যেতে চায় না কেন, সেই জাদু শক্তিটি ততই রাজকুমার পাখিটির সামনে গিয়ে বারবার হাজির হতে থাকে। আর তাই রাজকুমার পাখিটি কিছুতেই সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কিছুতেই তো আমি সামনের দিকে অগ্রসর হতে পারছি না। আর আমার মনে হচ্ছে এই জাদু শক্তি যখন তখন আমাকে আক্রমণ করবে। আমার মনে হচ্ছে এই জাদু শক্তিটিকে কেউ পাঠিয়েছে আমার পথ রুখে দেওয়ার জন্য। আর এই জাদু শক্তি যখন তখন আমার যে কোনো ক্ষতি করে দিতে পারে। না না, আমাকে এক্ষুনি সাধু বাবার কাছে গিয়ে হাজির হতে হবে। আর সাধু বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেই সাধু বাবা আমাকে সব কিছু জানিয়ে দেবে। আর তাই
আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আগে আমার সাধু বাবার কাছে গিয়ে হাজির হতে হবে। এ কথা বলে রাজকুমার পাখিটি পেছন দিকে ঘুরে রওনা দিতে শুরু করে, আর পেছন পেছন সেই জাদু শক্তিটাও তার পিছু পিছু চলতে শুরু করে। এটা কি হচ্ছে? এই জাদু শক্তিটা তো আমার পিছু পিছু চলতে শুরু করেছে। তার মানে আমি বুঝতে পেরেছি এই জাদু শক্তিটা কিছুতেই আমার পিছু ছাড়বে না। কিন্তু আমি এটা জানি নিশ্চয়ই সাধু বাবা আমাকে এই জাদু শক্তির হাত থেকে রক্ষা করবে। আর তাই তো এ আমার সত্যিই কোনো ক্ষতি করতে পারবে না। আর সাধু বাবার মুহূর্তের মধ্যেই জাদু শক্তিটাকে ধ্বংস করে দেবে। এরপর রাজকুমার পাখিটি দ্রুত গতিতে উড়ে যেতে থাকে, আর সে তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে সাধু বাবার সামনে হাজির হয়। সাধু বাবা, সাধু বাবা, আমাকে বাঁচান সাধু বাবা। এই জাদু শক্তির হাত থেকে আমাকে রক্ষা করুন। এই জাদু শক্তিটি তখন থেকে আমাকে তাড়া করে যাচ্ছে। ও আমাকে ধ্বংস করে দেবে। সাধু বাবা, ও আমাকে ধ্বংস করে দিতে চায়। আপনি জাদু শক্তিকে ধ্বংস করে আমাকে রক্ষা করুন। এই কি সাধু বাবা, আপনি এভাবে হাসছেন কেন? আপনি আমাকে এই শক্তির হাত থেকে রক্ষা না করে এভাবে হাসছেন কেন? কি কারণে বলুন? অভাগী যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। ওকে খুঁজতে খুঁজতে এতটা পথ পাড়ি দিয়ে ফেললাম, তারপরও অভাগীকে কোথাও দেখতে পেলাম না আমি। কিন্তু অভাগীকে যে আমাকে খুঁজে বের করতেই হবে, কারণ অভাগীর কাছে যদি আমি না যাই তাহলে তাকে সাহায্য করব কি করে? আর আমি কি করেই বা তাকে বিপদ থেকে রক্ষা করব? আর তাছাড়া আমার স্বামীর আদেশ যে আমাকে পালন করতেই হবে। আমার স্বামী যে তার পাপ মোচনের জন্য আমাকে আদেশ দিয়ে গেছে আমি যেন অভাগীকে সব সময় সাহায্য করি। আর আমি তো কিছুতেই আমার স্বামীর আদেশ অমান্য করতে পারবো না। অভাগী যেখানে যে অবস্থাতেই থাক না কেন আমি ওকে খুঁজে বের করবই, আর ওকে বিপদ মুক্ত আমাকে করতেই হবে। আর তাছাড়া আমার মনটার মধ্যে কেমন যেন গাইতে শুরু করেছে। আমার মনে হচ্ছে সত্যি সত্যি অভাগী বড় কোনো বিপদে পড়েছে, আর এই বিপদের হাত থেকে ওকে যে আমাকে রক্ষা করতেই হবে। আমি বরং একটু ওদিকটাতে গিয়ে দেখি অভাগীর দেখা আমি পাই কিনা। এ কথা বলে নাগরানী সেই পথে এগিয়ে যেতে থাকে। অনেকটা সময় ধরে আমি রাক্ষসটার হাত থেকে বাঁচার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই তো আমি এই রাক্ষসটার হাত থেকে বাঁচতে পারছি না। আমি যতই ওর কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি ও ততই আমাকে তাড়া করছে, আর আমার কাছাকাছিও চলে আসছে। আর তাছাড়া আমি এভাবে ছোটাছুটি কতক্ষণই বা করতে থাকবো? আমি তো ওই রাক্ষসটার হাত থেকে এভাবে নিজেকে রক্ষা করতে পারবো না, কারণ আমি যে বড্ড ক্লান্ত হয়ে উঠছি, আমি যে হাঁপিয়ে পড়ছি। কিন্তু এই রাক্ষসটার তো কিছুতেই হাঁপাবে না আর ক্লান্তও হবে না, আর তাই ও ঠিক আমাকে একটা সময় ধরে ফেলবে আর আমাকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলবে। হে বিধাতা, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো এই রাক্ষসটার হাত থেকে। না না না, আমি আর পারছি না, আমার এই মেয়েটার এই অবস্থা দেখতে। এই রাক্ষসটা তখন থেকে আমার মেয়েটার পিছে ছুটে বেড়াচ্ছে, আর আমার মেয়েটা যতই বাঁচার চেষ্টা করছে কোনোভাবেই ওই রাক্ষসটার হাত থেকে বাঁচতে পারছে না। বিধাতা, তুমি এমন অবিচার করো না। এভাবে আমার অভাগীটাকে তুমি বিপদে ফেলো না, ওকে রক্ষা করো। তুমি একটা উপায় বের করে দাও। ওদিকে সেই নাগরানী কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরেই দেখতে পায় অভাগীকে একটি বিরাট রাক্ষস আক্রমণ করেছে। এটা আমি কি দেখছি? এটা তো একটা বিরাট রাক্ষস, আর এই রাক্ষস দেখছি অভাগীকে আক্রমণ করছে। কিন্তু কি করে অভাগীকে আমি এই রাক্ষসের হাত থেকে রক্ষা করব? আর আমি যদি অভাগীকে এই রাক্ষসের কাছ থেকে রক্ষা করতে না পারি তাহলে আমার স্বামীর কাছে যে আমি ছোট হয়ে যাব। না না না, সেটা যে কিছুতেই সম্ভব নয়। কিন্তু আমি যে কিছুতেই অভাগীর সামনেই সর্বরূপে কি দাঁড়াতেও পারবো না। আমি এক কাজ করি, আমি তো চাইলেই যখন তখন জাদু শক্তি প্রয়োগ করতে পারি।
আমি এক কাজ করি, দূর থেকেই বরং ওই রাক্ষসটার উপর নিজের জাদু শক্তি প্রয়োগ করে দেখি ওকে আমি থামাতে পারি কিনা। এ কথা বলে দূর থেকে নাগরানী তার জাদু শক্তি প্রয়োগ করে ওই রাক্ষসটির উপর, আর সাথে সাথেই ওই জাদু শক্তির কারণে রাক্ষসটি ছিটকে মাটিতে পড়ে যায়। আহ, কে কে আমার উপর এভাবে জাদু শক্তি প্রয়োগ করলো? এই জাদু শক্তির প্রভাবে যে আমার শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আমি যে আর সহ্য করতে পারছি না। এই তো আমার জাদু শক্তির কাজ হয়েছে। আমার জাদু শক্তি প্রয়োগ করার কারণে ওই রাক্ষসটি ছটফট করছে। আমি আরো একটিবার আমার জাদু শক্তি প্রয়োগ করব ওই রাক্ষসটির ওপর। এ কথা বলে নাগরানী আবারও সেই রাক্ষসটির উপর জাদু শক্তি প্রয়োগ করে, আর সাথে সাথেই রাক্ষসটি মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায় এবং মাটির সাথে নিঃশেষ হয়ে যায়। এই তো আমি পেরেছি ওই রাক্ষসটাকে শেষ করতে, আর অভাগীকে বিপদ মুক্ত করতেও পেরেছি। আর কোনো বিপদ নেই। হে বিধাতা, তোমাকে অশেষ ধন্যবাদ। এবার আমার নাগরাজ সত্যিই অনেক খুশি হবে, কারণ আমি যে অভাগীকে সাহায্য করতে সক্ষম হয়েছি। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।